নন্দিনীকে টর্চার করায় কর্ণ চ্যাটার্জি ও গৌরবকে অফিসে ডেকে এনে উচিত শিক্ষা দিল পরশুরাম ও তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী বলতে থাকে, দিদি ভালো নেই, দিদিকে যে করেই হোক আমাদের ওই নরক থেকে বের করতে হবে, তা না হলে দিদি শেষ হয়ে যাবে। কোনোভাবেই আমি দিদির ক্ষতি হতে দিতে পারি না। এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, আমি আমি চেষ্টা করছি তটিনী। এরপরে বলরাম বলে, আমি জানতাম নন্দিনী এ বিয়েটাতে সুখী হবে না, তারপরেও তোমরা বিয়েটাতে এতটাই খুশি ছিলে যার কারণে আমি কিছুই বলতে পারিনি। বিয়েটা আমি ভেঙে দিতে পারিনি, আমি জানতাম এমনটাই হতো। আমি আমি বুঝতে পেরেছিলাম এভাবে এভাবে মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাওয়া মানে কি? এরপরে দেখা যাবে দীপালি এসে বলতে থাকে, কি ব্যাপার তটিনী, তোরা কখন এসেছিস? তখনই তটিনী বলে, এই তো মা, এক্ষুনি এলাম। এরপরে দীপালি বলে, আসলে আসলে তুই এত রাতে তোর বাচ্চাদের আমার কাছে রেখে কোথায় গিয়েছিলি তাই চিন্তা করছিলাম জানিস। নন্দিনীকে বারবার ফোন করছি কিন্তু কোনোভাবে ও ফোনটা রিসিভ করছে না, বারবার কেটে দিচ্ছে। নন্দিনীর কি হয়েছে তুই কি জানিস? ও এখন কি করছে? তখনই তটিনী বলে, হ্যাঁ মা, দিদির সঙ্গে আমি এক্ষুনি কথা বললাম, দিদি অনেক ভালো আছে, দিদি অনেক সুখে আছে। তোমরা যা সোনার টুকরো বর পেয়েছো, সোনার টুকরো জামাই পেয়েছো, উনি দিদিকে খুব সুখে রেখেছে, চিন্তা করো না, দিদি একদম ভালো আছে। এ কথা শুনে তখন দীপালি বলরামকে বলতে থাকে, বাবা, তুমি কিন্তু এখনো খাবার খাওনি, তাই বলছি খাবার খেয়ে যাবে, না খেয়ে কিন্তু যাবে না। তখনই এ কথা শুনে তটিনী বলে, ঠিক আছে মা, তুমি তুমি বরং ড্যাডের কাছে যাও, ড্যাড কি করছে? এরপরে দীপালি বলে, তোর বাবা তো নন্দিনীর চিন্তায় বিভোর ছিল, এখন একটু হাঁপ ছেড়ে বেঁচেছে, একটু একটু শান্তি পেয়েছে যে মেয়েটার বিয়ে হয়ে গেছে, মেয়েটা এখন সুখী হবে। যদি সুখী হয় তবে তোর বাবা নিশ্চিন্তে মরতে পারবে, আর যদি তোর দিদির কিছু হয়ে যায় তবে তোর বাবা কিছুতে নিজেকে ক্ষমা করতে পারবে না, কারণ ও তো জোর করে তোর দিদির বিয়েটা দিয়েছে, তাই না? এরপরে দেখা যাবে এই বলে দীপালি চলে গেলে তখনই বলরাম পরশুরামকে বলতে থাকে, কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই করতে হবে, আমরা কোনোভাবে জেনে বুঝে নন্দিনীকে ওখানে পচে মরতে দিতে পারি না। তখনই এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, আমি বুঝতে পারছি যে যে নন্দিনী মুখার্জিকে আমাদের বাঁচাতে হবে, কিন্তু কি করব এখন? আমার তো মাথা কোনোভাবেই কাজ করছে না, আমি বুঝতে পারছি না আমি কি করব। যেদিকে যাচ্ছি সেদিকে শুধু ঝামেলায় পড়ে যাচ্ছি, এভাবে যদি প্রতিনিয়ত ঝামেলায় জড়িয়ে পড়ি তবে কি করে হবে বলতে পারি? সেদিকে দেখা যাবে নন্দিনী ঘরে বসে কান্না করছে, ঠিক তখনই গৌরব একটি ফাইল নিয়ে এসে নন্দিনীর সামনে দাঁড়ায় আর বলতে থাকে, এই ফাইলটা তুমি তোমার বোনের হাজবেন্ডকে দিয়ে সাইন করিয়ে নেবে, আর এই ফাইলটাতে সাইন করাতে পারলেই তোমার জীবনটা সুন্দর হবে, আর যদি তুমি সাইন না করাতে পারো তবে এভাবে কেঁদে কেঁদে জীবন কাটাতে হবে। তখনই নন্দিনী বলে, আপনি ড্রিঙ্কস করেছেন তাই তো? তখনই গৌরব বলে, এটা এটা আমার আমার একান্তর ব্যাপার, তুমি কেন এসব ব্যাপারে নাক গলাচ্ছ? তুমি বরং নিজের ব্যাপারটা নিয়ে ভাবো। এরপরে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, ছি, আপনি এতটা নোংরা, আমি জানতাম না। এরপরে গৌরবের কাছে ফোন আসতে গৌরব ফোন রিসিভ করে বলতে থাকে, কি কি বলছেন বলুন। ওপাশ থেকে কর্ণ চ্যাটার্জি বলে, আমি কর্ণ চ্যাটার্জি, আপনার সঙ্গে কথা বলতে ফোন করলাম, ওদিকে কি খবর? নন্দিনী মুখার্জি কি কথা শুনছে? নন্দিনী মুখার্জি কি নিজের কথাটা রাখছে? যদি কথাটা না রাখে তবে কিন্তু আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। তখনই এই কথা শুনে গৌরব বলতে থাকে, ওনাকে তো কথা রাখতেই হবে, কথা না রেখে কোথায় যাবে? যদি কথাটা না রাখে ওনার বাবার ব্যাপারটা বুঝতে হবে না, ওনার বাবার কি অবস্থা হবে, উনি কি ভাবতে পারছে না? এরপরে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, এটা ওকে খুব ভালো করে বুঝিয়ে দিও, ও যেন খুব ভালো করে বুঝতে পারে আমাদের কোম্পানির লস কিন্তু আমরা কোনোভাবেই মেনে নেব না, কোনোভাবেই না। লসটা কিন্তু ওকে মিটিয়ে দিতে হবে, ওর দ্বারাতে লসটা আমরা মেটাবো। তখনই কথা শুনে দেখা যাবে গৌরব বলতে থাকে, চিন্তা করবেন না। এরপরে কর্ণ চ্যাটার্জি বলে, খেলাটা এবার শুরু হয়ে গেছে, ওকে তো আমরা গিনি পিগ হিসেবে ব্যবহার করব। নন্দিনী মুখার্জি, তুমি খুব ভালো করে জানো না যে তোমাকে এ বাড়িতে কেন নিয়ে যাওয়া হয়েছে, তোমাকে দিয়ে কি কি করানো হবে তোমার কোনো ধারণা নেই। এরপরে দেখা যাবে নন্দিনীর কাছে ফোন দিলে নন্দিনী বলতে থাকে, আপনি আপনি একটা মানুষের থেকেও আপনি একটা জানোয়ারের থেকেও জঘন্য, আপনার থেকে জানোয়ার হয়তো বা ভালো আছে। আপনি আপনি একটা মানুষ হয়ে একটা মেয়ের প্রতি এতটা নির্দয় কি করে হতে পারেন? আপনাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি, আপনি কি করে এমনটা করতে পারেন বলুন তো? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, একদম বেশি বাড়াবাড়ি করবে না, একদম
বড় বড় কথা বলবে না, তোমার কথাগুলো ভীষণ রূঢ় লাগে। তখন এই কথা শুনে নন্দিনী বলে, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি নন্দিনী মুখার্জি। আমি কোর্টে মুভ করব। আমি কোর্টে মুভ করে সমস্তটা কোর্টে তুলবো, আর ওদেরকে টেনে হিঁচড়ে কোর্টে নিয়ে যাব। ওদের সবকটাকে আমি কোর্টে নিয়ে গিয়ে জেলের ভাত খাওয়াবো। এরপরে দেখা যাবে ফোন কেটে দিয়ে গৌরবকে বলতে থাকে, আপনি আপনি আমাকে চেনেন না, আমি যে কি করতে পারি আপনাদের কোনো ধারণা নেই। আপনারা কি ভেবেছেন এত সহজেই নন্দিনী মুখার্জি হার মেনে নেবে? কিছুতেই নয়। নন্দিনী মুখার্জি নতুন করে ঘুরে দাঁড়াবে। নন্দিনী মুখার্জিকে নতুন করে ঘুরে দাঁড়াতে হবে। এরপরে দেখা যাবে নন্দিনী বলে, এবার আপনি আমার অন্য রূপ দেখবেন। আপনার জন্য আমি অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি, আর বাড়ির সবার জন্য এবারের লক্ষ্মী বউ। এ কথা শুনে তখন গৌরব বলে, আমি যেটা বলেছি সেটা করুন। আপনি যদি এই পেপারটাতে সাইন করাতে না পারেন, তবে আপনাকে কি করতে পারি আমি আপনার কোনো ধারণা নেই। আমি যে কতটা খারাপ রূপ ধারণ করতে পারি আপনার কোনো রকম কোনো ধারণা নেই, কথাটা মাথায় রাখবেন। তখনই নন্দিনী বলে, আপনিও দেখি কি করে আমাকে আমাকে টর্চার করতে পারেন। এবার শুরু হবে আমার খেলা। আমি যে কত দূর অব্দি যেতে পারি, আমি যে কি করতে পারি, এবার আপনি আমারটা বুঝবেন। আমাকে দেখে দেখে শিখবেন যে নন্দিনী মুখার্জিও আসলে ফেলনা নয়। এ কথা শুনে তখন দেখা যাবে গৌরব সেখান থেকে চলে যায়। এরপরে বলরাম ফোন করলে নন্দিনী বলে কি ব্যাপার, কি বলবেন? তখনই বলরাম বলে, আপনি কি সুস্থ আছেন? আপনি ঠিক আছেন? একদম ভাববেন না, আপনি একদম ঘাবড়াবেন না, আপনার আমি কোনো ক্ষতি হতে দেব না। ঠিক তখনই নন্দিনী ফোন কেটে দেয়। এরপরে বলরাম কান্না করতে থাকে আর বলতে থাকে, আমি কেন কেন বিয়েটা আটকালাম না? আমি যদি বিয়েটা আটকে দিতাম, তবে আজকে দিনটা দেখতে হতো না, নন্দিনী মুখার্জিকে এতটা কষ্ট পেতে হতো না। এরপরে দেখা যাবে এদিকে নন্দিনী কাঁদতে থাকে আর বলতে থাকে, এখন আমি কি করব, কি করা উচিত আমার? আমার কি কোনোভাবে সবটা মেনে নেওয়া উচিত, নাকি রুখে দাঁড়ানো উচিত? আমি কি করব, আমি তো কিছু ভেবে পাচ্ছি না। এরপরে দেখা যাবে সকালবেলায় কর্ণ চ্যাটার্জি পরশুরামের কোম্পানিতে চলে আসে। সেখানে এসে যখনই ভেতরে যাচ্ছে, ঠিক তখনই পরশুরামের পিএ বলতে থাকে, আপনি কি কাউকে খুঁজছেন? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, আমি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। এ বলেই পরশুরামের কেবিনে ঢুকে যায়। সেখানে ঢুকতেই দেখা যায় পরশুরাম বলতে থাকে, আপনি কি এখানে আসার সময় ঘরে নক করে এসেছেন কিংবা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, তুমি কিন্তু আমাকে অপমান করছো। এ কথা শুনে পরশুরাম বলে, অপমানের কি দেখেছেন? আপনি বাইরে যান বলছি। বাইরে গিয়ে দরজায় নক করে তারপরে ভেতরে ঢুকুন। তাছাড়া এখানে আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। তখন এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো পরশুরাম। তুমি ভুলে যাচ্ছ যে তুমি বাড়ির জামাই, আর তুমি যে কোথায় ছিলে, তোমাকে কোথায় তুলে আনা হয়েছে সেটা হয়তো তুমি ভুলে যাচ্ছ। এক নিমিষেই ভুলে গেছো। এখনো সময় আছে, নিজেকে আগের জায়গায় ফিরিয়ে নাও। শুধু দায়িত্ব পেয়েছো বলে ক্ষমতার অপব্যবহার করো না। তখন এই কথা শুনে পরশুরাম বলতে থাকে, ক্ষমতার অপব্যবহার তো করতেই হবে। ক্ষমতা যখন পেয়েছি তখন অপব্যবহার না করে কি আর পারি, বলুন তো? এরপরে দেখা যাবে এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি খারাপ করছো, তুমি ভালো করছো না। তুমি হয়তো বা বুঝতে পারছো না যে তুমি আগুন নিয়ে খেলছো। আগুন নিয়ে খেলাটা যে ঠিক নয় সেটা তুমি হারে হারে বুঝতে পারবে। তখনই এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, আপনার যেটা মনে হয় সেটাই ভাবুন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনি আমার সঙ্গে এমন কোনো ভাবে লাগতে আসবেন না যেটা নিয়ে আপনাকে পস্তাতে হচ্ছে। এরপরে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি পরশুরামের কথায় বাইরে যায়। বাইরে গিয়ে দরজায় নক করে ভেতরে আসে। ভেতরে এসে বলতে থাকে, আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি মিস্টার গাঙ্গুলি। তখনই এ কথা শুনে পরশুরাম বলে, হ্যাঁ বলুন, কি বলবেন? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, আমি শুধু একা নয়, এখানে এখানে আমার সঙ্গে আরো অনেকেই এসেছে, যারা যারা আপনার সঙ্গে কথা বলতে চায়, যাদের দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই কথা শুনে পরশুরাম বলতে থাকে, হ্যাঁ বলুন, কে এসেছে, ডাকুন তাদের। এরপরেই এরপরে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, দেখে আবার অবাক হবেন না তো? চোখ ছানা পড়া হয়ে যাবে না তো? তখনই পরশুরাম বলে, আপনার যেটা বলার সেটা বলুন, হেয়ালি করবেন না। হেয়ালি পছন্দ করি না আমি, কাজের ক্ষেত্রে তো নয়ই। এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, সত্যি কাজটা একটু বেশি দেখাচ্ছ, দায়িত্বটা একটু বেশি নিয়ে ফেলেছো, তাই না? তখনই পরশুরাম বলে, হ্যাঁ বলতে পারেন ওরকমই। কারণ শ্বশুরমশাই দায়িত্ব দিয়েছে, দায়িত্বটা না নিয়ে কি আর পারা যায়, বলুন তো? তখন এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, তুমি কি আমাকে অপমান করছো? এরপরে দেখা যাবে নন্দিনী ও গৌরব ভিতরে ঢুকে। নন্দিনীকে দেখে অবাক হয়ে যায় পরশুরাম। পরশুরাম উঠে দাঁড়ায় আর বলতে থাকে,
এসবের মানে কি? আপনি এই সময় এভাবে এখানে কি করছেন? এই সময় এখানে এভাবে কি করছেন? নতুন সদ্য বিবাহিতা স্ত্রী, গায়ে কোনো গয়না নেই, কিচ্ছু নেই, এভাবে এভাবে কেন? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, সবটাই আপনার উপরে ডিপেন্ড করছে মিস্টার পরশুরাম। আপনি যদি ডিলটা ডিলটা অ্যাকসেপ্ট করে নেন তবে ওর গায়ে গয়না উঠবে, তাছাড়া নয়। এই সবকিছু আপনার উপরে ডিপেন্ড করছে। তখনই গৌরব বলে, মিস্টার পরশুরাম, আপনাকে তো এবার সাইনটা করতেই হবে, আপনি তো সাইনটা করতে বাধ্য। এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, তোমার মতো তোমার মতো ছেলে আমি জীবনেও দেখিনি। তুমি আসলে কাপুরুষ। যদি কাপুরুষ না হতে তাহলে তাহলে নিজের ওয়াইফকে দিয়ে এভাবে এভাবে কাজ করাতে না। নিজের ওয়াইফকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেরা বাঁচতে চাইতে না। তখনই এই কথা শুনে গৌরব বলতে থাকে, আমি আপনার লেকচার শুনতে আসিনি মিস্টার শিবপ্রসাদ গাঙ্গুলি। আমি যেটার জন্য এসেছি সেই কাজটা করে দিন, ফাইলটাতে সাইন করে দিন। ফাইলটাতে সাইন করে দিলেই তবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আর যদি ফাইলটাতে সাইন না করেন তবে নন্দিনী মুখার্জির কি হাল হবে আমি নিজেও জানি না। এরপরে দেখা যাবে নন্দিনী ফাইলটা পরশুরামের দিকে এগিয়ে দিয়ে বলতে থাকে, সাইনটা করে দাও প্লিজ, সাইনটা করে দাও। এ কথা শুনে পরশুরাম বলে, আপনি ভাবতে পারছেন যদি আমি এই সাইনটা করি তবে কি হবে? ওরা ওরা বেআইনি সমস্ত কাজ করবে, বেআইনি কাজ করে সেগুলো মুখার্জি ইন্ডাস্ট্রিদের উপর দিয়ে নামিয়ে দেবে। সবকিছু মুখার্জি ইন্ডাস্ট্রিদের নামেই চলে যাবে, কিন্তু কিন্তু বেআইনি কাজগুলো করবে ওরা, সমস্ত প্রফিট পাবে ওরা। এই কথা শুনে তখন নন্দিনী বলে, কি করব আমি বলো? আমার তো চারপাশ থেকে আমাকে ঘিরে নেওয়া হয়েছে, আমি তো একদম বেঁধে গেছি, আমার হাত পা বাঁধা। তখনই দেখা যাবে পরশুরাম বলতে থাকে, মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনি কখনোই কখনোই ভালো হতে পারবেন না, আপনার কখনো ভালো হবে না। এভাবে এভাবে একজন মেয়েকে নিয়ে খেলা করা আপনার কোনোভাবেই শোভা পাচ্ছে না। এরপরে দেখা যাবে সত্যজিৎ মুখার্জিকে ফোন করে কর্ণ চ্যাটার্জি। সত্যজিৎ মুখার্জিকে ফোন করে বলতে থাকে, কি ব্যাপার মিস্টার চ্যাটার্জি, কি করছেন? এ কথা শুনে দেখা যাবে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, এই তো আপনার অফিসে। তা আপনি আপনি কি করছেন? এরপরে সত্যজিৎ মুখার্জি বলে, এই তো হেলে খেলে দিন যাচ্ছে, আমি আমার নাতনিদের নিয়ে খেলাধুলো করছি। আসলে আসলে আমার মেয়েকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম, মেয়েটার বিয়ে হয়ে গেল, এখন তো আর কোনো চিন্তা নেই, তাই না? এখন আমি নিজেকে নিজেকে সর্বে সর্বা ভাবছি, নাইনত্তর নিয়ে খেলা করছি, গাইছি, হাসছি, সবকিছুই করছি। আর আমার মেয়েটার যদি সুখী হয় তবে আর আমার কিছুই চাওয়ার নেই, কিন্তু আমার মেয়েটা যদি অসুখী হয় তবে আমি মরে যাব। এ কথা শুনে নন্দিনী শিউরে ওঠে। নন্দিনী মনে মনে বলতে থাকে, আমি কিছুতেই আমার বাবার কোনো ক্ষতি হতে দিতে পারি না। এতে আমার যা ক্ষতি হবার হোক, কিন্তু আমি আমার বাবার ক্ষতি হতে দিতে কিছুতেই পারবো না। এ কথা শুনে পরশুরাম অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, উনি উনি কি সবটা জেনে বুঝে এই কথাগুলো বলছে নাকি না জেনে কথাগুলো বলছে? আমাকে সেটা জানতে হবে, সেটা খুঁজে বের করতে হবে। এরপরে নন্দিনী মনে মনে বলতে থাকে, ড্যাডি যদি কিছু হয় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি আমার জন্য ড্যাডির কোনো ক্ষতি হতে দিতে পারি না। আমি আমি ড্যাডির কোনো ক্ষতি হতে দেব না, ড্যাডিকে সুস্থভাবে থাকতে হবে। এরপরে দেখা যাবে সত্যজিৎ বলতে থাকে, আমি সত্যি সত্যি কৃতজ্ঞ আমার জামাইয়ের কাছে। আমার জামাইয়ের কারণে আজকে আমার মেয়েটার বিয়েটা হয়েছে, মেয়েটার বিয়ে সম্পূর্ণ হয়েছে, মেয়েটা আমার সুখে আছে। এরপরে দেখা যাবে গৌরব মনে মনে বলতে থাকে, আপনার মেয়েকে যে কতটা সুখে রাখা হয়েছে সেটা তো আমি খুব ভালো করেই জানি। এরপরে দেখা যাবে পরশুরাম চুপচাপ দাঁড়িয়ে থেকে সত্যজিৎ মুখার্জির কথাগুলো শুনতে থাকে। সত্যজিৎ মুখার্জির কথা শুনে পরশুরাম অবাক হয়ে যায়। এরপরে দেখা যাবে গৌরবের মা তটিনীকে ফোন করে আর বলতে থাকে যে যে অষ্টমঙ্গলার সমস্ত রান্না যেন শিবপ্রসাদই করে, কারণ শিবপ্রসাদকে দিয়েই রান্নাগুলো করাতে হবে, এটাই শর্ত। যদি শিবপ্রসাদ সমস্ত রান্না করে তবে নন্দিনী ও গৌরব বাড়িতে আসবে, তাছাড়া নয়। এ কথা শুনে নন্দিনী অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছেন আপনি? ও তো বাড়ির জামাই, তবে ও কেন এখানে রান্না করবে? ঠিক তখনই তখনই দেখা যাবে গৌরবের কাকাই বলতে থাকে, হ্যাঁ, যেটা আমরা বলেছি সেটা যদি করতে পারেন তবে ও বাড়িতে অষ্টমঙ্গলায় বাড়ির বউ ও ছেলে যাবে, তাছাড়া নয়। এ কথা শুনে তখন তটিনী বলতে থাকে, দেখো ওরা কি সব বলছে। তখনই পরশুরাম বলে, ঠিক আছে, আমি আমি সমস্ত রান্না বান্না করব, সবকিছু আমি নিজের হাতে করব, কিন্তু কিন্তু নন্দিনী মুখার্জি এবং গৌরবকে এ বাড়িতে পাঠাতেই হবে। এরপরে দেখা যাবে তটিনীকে চোখ টিপ মেরে বলতে থাকে, চিন্তা করো না, সমস্ত ব্যবস্থা হয়ে যাবে, একদম ভাববে না, ওরা শুধু একবার আসুক।